আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। গণতান্ত্রিক অর্থনীতি গড়ার পরিকল্পনায় বিএনপি, তারেক রহমান গণতন্ত্রের পথপ্রদর্শক মন্তব্য। আবারও পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে মনে করে জামাত, আওয়ামী লীগের মতো আরও অনেক দলের নির্বাসনে যাওয়ার শঙ্কা। যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, 21শে জানুয়ারি থেকে B1, B2 ভিসার আবেদনে জমা দিতে হবে সর্বোচ্চ 18.5 লাখ টাকা। সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ, সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোয় বিশিষ্টজনদের সাধুবাদ। এবং টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আত্মসম্মানের সঙ্গে আপোষ নয় বললেন ক্রীড়া উপদেষ্টা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে এবং শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। শুধু রাজনীতিতে গণতন্ত্র নয়, গণতান্ত্রিক অর্থনীতি গড়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের পথপ্রদর্শক। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, মেটিকুলাস ডিজাইনে সাজানো ছিল 2008-এর নির্বাচন। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের দোয়া অনুষ্ঠান আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর কর্মকাণ্ডের সমালোচনা করেন। স্বৈরাচারের সাথে আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম জিয়ার স্মরণে শোক সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 1991 সালের নির্বাচন ছিল দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন, আর 2008-এর নির্বাচন ছিল পাতানো। 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। যারা দেশে গণতন্ত্রের নামে স্বৈরাচারী হয়েছিল, মুক্তিযুদ্ধের কথা বলে আদর্শচ্যুত হয়েছিল, তাদের পরাজয় হয়েছে, তারা পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন মঈন খান। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এই মুহূর্তে বিএনপি ছাড়া আর কারো সরকার পরিচালনার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। দেশের গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিতে তারেক রহমানের সামনে বড় সুযোগ এসেছে। বিভিন্ন স্থানে ছাড় দেয়া শরিক দলের আসনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কার না করে আলাপ আলোচনার মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারে তারেক রহমানের সহযোগিতা চেয়েছেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দিনভর ব্যস্ত সময় পার করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে তারেক রহমানের সঙ্গে দেখা করে নিজ নিজ আসনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি
নুরুল হক নূর ও সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান। আলোচনার মাধ্যমে বিএনপির স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করানোর পরামর্শ দেন তারা। বেশিরভাগ আসনেই বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং এইটা আমাদের নির্বাচনে মাঠে একটা চ্যালেঞ্জও, সেটা আমরা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানিয়েছি এবং বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি। যেহেতু তারা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরও ত্যাগ রয়েছে, সেই ত্যাগের প্রতি আমারও শ্রদ্ধা রয়েছে। আমি আশাবাদী জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ঝিনাইদহ ৪ আসনে যারা রয়েছেন সবাই আমার সাথে কাজ করবে। এর আগে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, বাংলাদেশের উন্নয়নে পরবর্তী সরকারের সঙ্গেও সহযোগিতা অব্যাহত রাখবে চীন। They are ready to work with the next elected government of Bangladesh এবং ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সাহেবের রোল in leading Bangladesh into the future, but it is for the people of the country to elect their next leader and prime minister. এর আগে ঢাকা ১৭ আসনে অধিভুক্ত ভাসানটেক ও গুলশান থানা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। মনোনয়নপত্র যাচাইয়ের পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বৈষম্যের অভিযোগ এনে জামায়াতে ইসলামী বলেছে, আবারও পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে দলের নেতারা বলেন, অতীতের মতো নির্বাচন করতে গেলে আওয়ামী লীগের মতো নির্বাসনে যাবে আরও দল। এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩ দিনে নির্বাচন কমিশনে আপিল হয়েছে ২৯৫টি। নাজিব বেগের রিপোর্ট। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিন বুধবার সকাল 10টা থেকেই নির্বাচন ভবনে নির্দিষ্ট বুথে আবেদন জমা দিতে আসতে থাকেন প্রার্থী ও তাদের সমর্থকরা। অনেকের অভিযোগ, যাচাইয়ে ছোটখাটো কারণেই বাতিল করা হয়েছে মনোনয়নপত্র। নির্বাচন কমিশন ছোট ছোট বিষয়গুলোকে জেলা পর্যায়ে সমাধানের সুযোগ রাখতেন একটা দিনের জন্য, এই কষ্টটা হতে হবে। আমি আশা করি যে আমাদের এই প্রধান নির্বাচনী কমিশনার আমাকে আবার বৈধ হিসেবে গণ্য করবেন। বিকালে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে জামায়াতের প্রতিনিধি দল। পরে দলের নেতারা বলেন, নানা বিষয়ে একটি দলকে সুবিধা দেওয়া হচ্ছে, আবার কারচুপির নির্বাচন হলে পরিণতি সুখকর হবে না, শঙ্কা জানায় দলটি। আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয় তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে তারও এক পর্যায়ে নির্বাসনে যাবে, তারপরে যদি আরও একটা দল করে পর্যায়ে তারাও নির্বাসনে যাবে, তো বাংলাদেশে তার কোনো রাজনৈতিক দল থাকবে না। আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা ইসিকে জানিয়েছে দলটি। জানানো হয়, তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচন পরবর্তী দেশ পরিচালনার বিষয়ে আলোচনা করেছে জামায়াত। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এদিকে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে একটি দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে তাতে আগামী নির্বাচন পাতানো হবে বলে আশঙ্কা করছে জামায়াতে ইসলামী। আর পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের মুখে দাঁড়াবে। বসুন্ধরায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শেষে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আচরণ শুধু সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করেছে। তিনি বলেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতে এই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা।
অতীতের নির্বাচনগুলোর মতো। আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা ইলেকশন কমিশন, গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। যাওয়া যাক অন্যান্য সংবাদে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা উপস্থাপন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এই মহাপরিকল্পনার লক্ষ্য হল দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত দায়বদ্ধতার মাধ্যমে দেশের সকল মানুষের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই প্রাথমিক জ্বালানি ও বিদ্যুৎ নিশ্চিত করা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই সংক্রান্ত একটি সভা হয়। সভায় আগের 3টি মহাপরিকল্পনার পলিসি গ্যাপ চিহ্নিত করে তা সংক্ষেপে পর্যালোচনা হয়েছে। বিস্তারিতভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের খুঁটিনাটি তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটি একটি আলাদা শক্তিশালী প্রতিষ্ঠান হবে যা পৃথিবীতে এ সম্পর্কিত যত সংস্থা আছে সবকটির সাথে যোগাযোগ রাখবে এবং পলিসি তৈরিতে সরকারকে সাহায্য করবে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। রাজধানীর তেস্তুরি বাজারে তাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই মুহূর্তে বিআরবি হাসপাতালে রয়েছেন সহকর্মী এনামুল কবির রূপম। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপম, আপনি রয়েছেন বিআরবি হাসপাতালের পাশে। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির যে হত্যাকাণ্ডের ব্যাপারে আপনার কাছে সর্বশেষ কী তথ্য রয়েছে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে নেওয়া হয়েছিল রাজধানীর এই বিআরবি হাসপাতালে। এখানে আনার পথে তার মৃত্যু হয়। চিকিৎসকরা এখানে আনার পর তাকে মৃত ঘোষণা করেন, কিন্তু আনুষ্ঠানিক মৃত ঘোষণা করার এই জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আবার পৌঁছার পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করবেন। এই কিছুক্ষণ আগে এই হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো। আরেকটা কথা যে ওই ঘটনার সময় তারা 4 জন ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন। সে সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা খুব কাছে থেকে তাদের গুলি করে এবং আরও 2 জন গুলিবিদ্ধ হন। এর মধ্যে শ্রমিক করার চেষ্টা করছে। কারা কি রূপম, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী এনামুল কবির রূপমের সাথে, জানাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ডের ব্যাপারে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসায় বন্ড তালিকায় নতুন করে যুক্ত হলো বাংলাদেশ। এবছর 21শে জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে B1, B2 ভিসার জন্য আবেদন করতে গেলে সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড জমা দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 18.5 লাখ টাকা। এ পর্যন্ত বাংলাদেশ সহ 38টি দেশকে এই বন্ড তালিকায় যুক্ত করা হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এসব দেশের পাসপোর্টধারী যে কোনো নাগরিক B1, B2 ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হওয়ার সাপেক্ষে 5,000, 10,000 বা $15,000 একটি বন্ড জমা দিতে হবে।
পরিমাণ নির্ধারিত হবে ভিসা সাক্ষাৎকারের সময়। আবেদনকারীকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি ফর্ম জমা দিয়ে ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ডের শর্তাবলীতে সম্মত হতে হবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ভিসা বন্ড আরোপ করা দেশের তালিকা দিয়ে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এন্ট্রি বা এক্সিট ওভারস্টে রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ডের শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশ ও এক্সিটের ক্ষেত্রে 3টি বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এয়ারপোর্ট 3টি হল বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও ওয়াশিংটনের ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পর সময়মতো নিজ দেশে না ফেরার প্রবণতা বেশি, সেসব দেশের জন্য যুক্তরাষ্ট্র ভিসা বন্ড চালু করে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ থেকে গেলে তাকে যুক্তরাষ্ট্র ত্যাগে বাধ্য করতে এই অর্থ জামানত হিসেবে রাখা হয়। বন্ডের টাকা যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov-র মাধ্যমে জমা দিতে হবে। তবে কনসুলার অফিসার নির্দেশনা দেওয়ার আগে কোনো অর্থ জমা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মার্কিন ভিসা বন্ড মোকাবেলার উপায় কি? ট্যারিফের মতো এখানেও বাংলাদেশ সরকারের কিছু করার আছে? যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির কথা বলেছেন চ্যানেল আই ডিজিটালের আই স্ক্রিন পডকাস্টে। তানভীর লিমনের সঙ্গে তার কথোপকথনের অংশবিশেষ। নাগরিকদের দুই দেশের মধ্যে যাতায়াতের সুযোগ আছে এবং যেভাবে মার্কিন বা বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন কাজে মার্কিন যুক্তরাষ্ট্র যাবার সুযোগটা পেতে হবে। এখন এই প্রস্তাবনা বা এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে নিশ্চিতভাবেই এই যাতায়াতের ব্যাপারে বা ভিসা প্রাপ্তির ব্যাপারে একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। কারণ আজ থেকে 15 লক্ষ টাকা ভিসা বন্ড দিয়ে যাওয়া, এটা হয়তো অনেকে পারবেন, কিন্তু আমার জানা মতে যারা সাধারণ মানুষ, সাধারণ নাগরিকরা যারা আছেন তাদের পক্ষে নিশ্চিতভাবে এটা একটা আমি বলবো যে এটা একটা কষ্টের ব্যাপার হবে। এবং সেখানে যদি সুযোগ থাকে তাহলে আমরা প্রস্তাব, যেমন ধরেন $15,000 কথা বলা হচ্ছে, এটাকে কমিয়ে আনা যায় কিনা বা এই তালিকা থেকে বাংলাদেশের নামটা বাদ দেওয়া যায় কিনা, এই বিষয়ে আমরা কূটনৈতিকভাবে উদ্যোগী হতে পারি। বিগত 3 নির্বাচনে যেসব ঘাটতি এবং ক্ষতি হয়েছে সেগুলো বিবেচনায় নিয়ে সম্মিলিতভাবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানীতে নাগরিক নির্বাচন পর্যবেক্ষক প্রকল্প উদ্বোধন করে নির্বাচন কমিশনের প্রত্যাশার সাথে যৌক্তিক প্রত্যাশার সমন্বয় ঘটানোর তাগিদ দিয়েছেন তিনি। লাইলা নসিরের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই চার্টার গণভোটের স্বচ্ছতা, অন্তর্ভুক্তি ও জনআস্থা নিশ্চিত করতে নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFEDর প্রকল্পের আত্মপ্রকাশ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির সহায়তায় এই প্রকল্পে যুক্ত আছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পাশাপাশি নাগরিক পর্যবেক্ষকরা। বহু প্রত্যাশিত নির্বাচনে ভুয়া সংবাদ সহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন আলোচকরা। সেনাবাহিনী জানেন তো অনেক করা, আমার মনে হয় এবার আইন শৃঙ্খলা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। পোস্টাল ব্যালট নিয়ে কিন্তু ট্রান্সপারেন্সির একটা ব্যাপার আছে, ডিটেইলস ট্রান্সপারেন্ট এটা দেখালে পোস্টাল ব্যালট নিয়ে কোনো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। নানান ধরনের ফেক নিউজ থাকবে, মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন থাকবে। এইগুলোর উপরে যদি ভিত্তি করে অবজারভাররা যদি কোনো রিপোর্টিং করেন, তার থেকে মারাত্মক একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেছেন, বিগত 3 নির্বাচনে যেসব পর্যবেক্ষক নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেননি তাদের বাদ দিয়ে এবার পর্যবেক্ষক নির্বাচন করা হয়েছে। গত 3টা নির্বাচনে যারা ইনভলভ ছিলেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারিনি। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনো বলতে পারি 2008-এর আগে পড়ে আছে। এই বাস্তবতায় আমাদের মনে হয় প্রত্যাশার সাথে আমাদের যৌক্তিক প্রত্যাশার বোধহয় একটা সমন্বয় ঘটাতে হবে।
ভুয়া সংবাদের ব্যাপারে পর্যবেক্ষকদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইসি সানাউল্লাহ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জেকে বসা শীতে চরম ভোগান্তিতে উত্তরের জনপদ। শৈত্যপ্রবাহের হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর শীতজনিত রোগে স্থবির সিরাজগঞ্জের বিচ্ছিন্ন চরাঞ্চল। এমন পরিস্থিতিতে জেলার দুর্গম ভাঙ্গারচরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর সাধুবাদ বিশিষ্টজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। স্থবির ভোরেও কর্মব্যস্ত এনায়েতপুর ঘাট। শৈত্যপ্রবাহের সকালে যমুনা পাড়ের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, নদীর ওপারের বিচ্ছিন্ন ভাঙাচরের জীবন জীবিকা ততটাই দারিদ্রতা আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। বিচ্ছিন্ন জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভিযাত্রা। হাল আমলের আধুনিক সকল ব্যবস্থাপনার বিপরীতে কৃষিভিত্তিক এই জনপদের সুযোগ সুবিধা খুবই সীমিত। শুষ্ক মৌসুমে কৃষি আর বর্ষায় মৎস্য আহরণই এখানকার জীবিকার প্রধান অবলম্বন। চরের নাম আর ইতিহাস বলে ভাঙাগড়ায় এখানকার ফি বছরের নির্মম বাস্তবতা। চলমান শৈত্যপ্রবাহে এই জনপদের দুর্ভোগ যেমন বাড়িয়েছে, তেমনি প্রাদুর্ভাব বেড়েছে শীতজনিত রোগ ব্যাধির। এমন বাস্তবতায় হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। যা পাইছি ভালোই পাইছি, আমরা কম্বল পাইছি, ওষুধ পাইছি। যারা দিল আল্লাহ তাদের জন্য আরো জন দোয়ার তৌফিক দান করে আল্লাহ। ঠান্ডা কাশর ওষুধ পাইছি, খুব উপকার হবো। আমরা ঠান্ডার ভিতর কম্বল পাইছি, ওষুধ পাইছি, এটাতে আমাদের খুব উপকার হবো। আমরা কম্বল পাইছি, ঠান্ডার জন্যতে ওষুধ পাইছি। হাড়ের দোষ, শরীর দুর্বল, ওষুধ পাইছি। শরীর দুর্বল, হাত পা বিষ। পয়সা লাগে না, মানুষ নাই, বেটা পুতুর কিছু নাই, শোনা। ওষুধ পাইছি, কম্বল পাইছি। আল্লাহ যিনি তাকর ব্যস্ত রিসিভ করে, তাকর হাত যিনি দান করে। যাদের উসিলায় আমরা এগুলা পাচ্ছি তাদের প্রতি ধন্যবাদ জানাই। খুবই শীত, একটা কম্বল পাইছি, ওষুধ দিছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। মেল বাতাস, সত্যপ্রবাহ চলছে। আমার কাছে মনে হলো যদি আমাদের পাশাপাশি আরও এরকম সেবামূলক কাজে যদি এগিয়ে আসে, এই শীতের এই প্রাদুর্ভাব থেকে এরা অনেকাংশে লাঘব পাবে। বাস্তবতা বলছে কেবল সাময়িক সহায়তা নয়, ভাঙাচরের মতো প্রান্তিক জনপদের টেকসই উন্নয়নে দরকার রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ। মোশাহিদ রনি, চ্যানেল আই। টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতি স্পষ্ট কথা জানিয়ে দিয়েছেন। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ যে এই সিদ্ধান্ত নিয়েছে তা আইসিসিকে বোঝানোর জন্য নতুন করে চিঠি দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জের ধরে টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলা অনিশ্চিত হয়ে যাচ্ছে বাংলাদেশের। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, বিকল্প স্থান শ্রীলঙ্কায় খেলতে চায়, কিন্তু আইসিসি এ বিষয়ে এখনও কিছুই জানায়নি। নিরাপত্তার বিষয়টি সামনে এনে নতুন করে আইসিসিকে ব্যাখ্যা দেবে বাংলাদেশ। এটা এখন অপমান বা আত্মসম্মানের জায়গায় পৌঁছেছে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, মর্যাদা ও সম্মানের প্রশ্নে আপোষ নয়। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও। এটাই তো একটা ট্যাসিট রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই, এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। সে যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান,
আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না। সিদ্ধান্তে অনড় থেকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি। আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখা, কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে, আমাদের সাংবাদিকরা আছেন, আমাদের ক্রিকেট স্পন্সররা আছেন, আমাদের ক্রিকেটের লাভাররা আছেন, অনেকে খেলা দেখতে যাবে, সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব নয়। এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি, সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেজ করছি। আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেজ করেছি স্ট্রংলি। আইসিসি খেলার স্থান পরিবর্তনে সম্মত না হলেও এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে বৈঠক শেষে জানানো হয়। আপনাকে অনেক ধন্যবাদ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নগরের সবুজায়নে সব শ্রেণীর নগরবাসী এখন যুক্ত হচ্ছেন। যে ধারাকে আরও বিস্তৃত করতে ভবন নির্মাণে ছাদ কৃষি বাধ্যতামূলক করার নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বর্তমান সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মহাখালী ডিওএইচএস এলাকার প্রায় 2700 বর্গফুট এই ছাদে 5 বছর আগেও ছিল শুধু ফলদ গাছ। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে নানা জাতের সবজি আর ফসল। আধুনিক কৌশল আর পরিকল্পিত ব্যবস্থাপনায় এই ছাদ এখন সেজে উঠেছে এক টুকরো মাঠ ভিত্তিক কৃষির আদলে। এর উদ্যোক্তা এম সাখাওয়াত হোসেন তার এই উদ্যোগকে সাজিয়েছেন বিজ্ঞান ভিত্তিক আর টেকসই কাঠামোয়। স্যালাড কপি আর এইগুলো তো বাঁধাকপি। এখানে আপনি দেখবেন যে ব্রোকলি ভালো হয়, আর ওগুলো হচ্ছে ফুলকপি। তারপরে আপনার কিছু এখন লাগালাম, কিছু এটা উঠে গেলে আবার পরে লাগাবো। আর কেমিক্যাল সার ব্যবহার করেন নাকি না একদম অর্গানিক? না, আমার গোবর জাতীয় সারই কিনে, ভার্মি কম্পোস্ট যেগুলো এখন, ভার্মি কম্পোস্ট, গোবর জাতীয় সার, এগুলো সব নিয়ে আসি। সরকারের পক্ষ থেকে ছাদ কৃষি বিষয়ক প্রণোদনা পুনরায় চালুর আশ্বাসও দেন এই উদ্যোক্তা ও নীতি নির্ধারক। আমরা তো তখন বলেছিলাম যে এরকম অনেক ছাদ কৃষক বলেছিলাম সরকারের দেয়, তো তারা আমাকে প্রায় প্রশ্ন করে, স্যার আপনি তো বললেন, কই আমরা তো দেখি না, পাই না। হ্যাঁ, এটা তো মিউনিসিপ্যাল কর্পোরেশনের ব্যাপার, যারা এখানে ঢাকা শহরের মধ্যে যারা থাকে। আচ্ছা, এটা এনবিআর কোনো বিষয় না, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমিও যেহেতু আমরা সিইওর কাছে ট্যাক্সটা দেই, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কাছে, আমরা মিউনিসিপ্যাল ওইভাবে মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স দেই না। আমি ডেফিনেটলি আজকে বলেছেন, আজকে আমি খোঁজ দেবো, একটু চেক করে আজকে চেক দেবো। দেশ জুড়ে ছাদ কৃষিকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করতে ভবিষ্যৎ নীতিমালায় কৃষিভিত্তিক পরিকল্পনাকেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। জনাব সাখাওয়াত এখন কৃষির অনেক কিছুই রপ্ত করেছেন। পুরো ছাদটিকে শীতকালীন নানান শাকসবজি এবং ফলমূলে ভরে তুলেছেন। তিনি বলছেন যে ছাদ কৃষি এখন শুধুই মাত্র শৌখিনতার ভেতরে সীমাবদ্ধ নেই, অনেকেই তার দাবি ছাদ কৃষির সাথে এই অভিযানে রপ্ত হয়েছে। দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। ঢাকার মহাখালী ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এ পর্যায়ে বিপিএল টি20 প্রসঙ্গ। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ী মহল একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়ছে। এতে নতুন করে ফ্যাসিবাদ তৈরির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জনতা দলের মহাসচিব আজম খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র ডেল এইচ খান বলেন, 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশে তাদের আধিপত্য হারিয়ে ভারত উস্কানির পথ বেছে নিয়েছে। দল মত নির্বিশেষে আমাদের এখন এক হতে হবে। দিল্লির কোনো দাদাগিরি আর এই মাটিতে চলতে দেওয়া হবে না। আমরা ভারতের সাথে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, অবশ্যই দাসত্বের ভিত্তিতে নয়। গতকালও মানিকগঞ্জে একজন স্বতন্ত্র প্রার্থীকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছে একটা বিশেষ দল। নির্বাচনের কোনো লেভেল ফ্রেম নাই, তারপরেও আমরা চাই নির্বাচন হোক, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু নির্বাচন আগে প্রতিটি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার শিক্ষার্থীদের দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশের গণতন্ত্র রক্ষা ও জনকল্যাণে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, ডিগ্রি যেমন সুযোগ তৈরি করে তেমনি শিক্ষা দায়িত্ব এনে দেয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে ৩,০০০-এর বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। ভালো ফলের জন্য স্নাতক পর্যায়ে চ্যান্সেলর্স গোল্ড মেডেল, স্নাতক পর্যায়ে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল এবং স্নাতকোত্তর পর্যায়ে উপাচার্যের স্বর্ণপদক পেয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর ২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেগম খালেদা জিয়া বাঙালির অন্তরে অনন্তকাল বেঁচে থাকবেন। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নাটোর সদরে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম সহ অন্যরা। ভিন দেশে অভিবাসীদের জীবনকে সহজ করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি প্রকৃতি ২০২৫-এর অর্জন ও চ্যালেঞ্জ শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু। শ্রম অভিবাসনের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির সংখ্যা বৃদ্ধিকে সমস্যা হিসেবে তুলে ধরে সংস্থাটি। এ সময় বিএমইটিকে একাধিক পরিদপ্তর বিশিষ্ট একটি অধিদপ্তরে রূপান্তরের পরামর্শ দেয় রামরু। সংবাদ সম্মেলনে ছিলেন রামরুর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডক্টর তাসনিম সিদ্দিকী, আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলম সহ বিশিষ্টজনেরা। অধিদপ্তরের অধীনে যে পরিদপ্তরগুলো থাকতে পারত, সেই পরিদপ্তরগুলোই কিন্তু তার ফাংশনগুলো ঠিকমতো পারফর্ম করতে পারত। এটা আমরা বলছি, এইবার শুনেছিলাম হবে, কিন্তু এখনও কিন্তু বিএমইটি একটা অধিদপ্তরে উন্নীত হতে পারেনি। এই মানুষগুলি তো সেই সুযোগগুলি পায় না, তার জন্য আমি কোনো কিছু দেই না, শুধু নেই, যা নেই সেটাকে শোষণ করি, তাকে ভাগ দেই না। এই জায়গাটা বদলাতেই হবে এবং সত্যিকার অর্থে এই 2 দিনের ভিসা নিয়ে যারা আসে তাদের অন্তত 2 দিনের একটা দিন শান্তিতে আমরা থাকতে দেব, সেই আশা করি। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার চলমান উত্তেজনার মধ্যে এবার উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক এই অভিযানের সময় ওই জাহাজের কাছাকাছি রাশিয়ার সাবমেরিন ও যুদ্ধজাহাজের উপস্থিতির খবর পাওয়া গেছে। এ ঘটনায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যুক্তরাষ্ট্র ও ন্যাটোর এই তৎপরতাকে অতিরিক্ত ও অসামঞ্জস্যপূর্ণ বলে আখ্যা দিয়েছে। রাশিয়ার দাবি, আন্তর্জাতিক জলসীমায় থাকা এই জাহাজ আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনেই চলছিল এবং এর চলাচলে বাধা দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাহাজটির নাম ম্যারিনেরা, যা আগে বেলা 1 নামে পরিচিত ছিল। মার্কিন ইউরোপীয় কমান্ড জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের পিসকাটাওয়ে টাউনশিপে পারিবারিক বিরোধে মা ও দাদা দাদিকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। পুলিশ বাড়িতে ঢুকে 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশের গুলিতে ওই যুবকও নিহত হয়। নিউ জার্সি স্টেট পুলিশ এই ঘটনাকে ভয়াবহ অপরাধ বলছে। এই ঘটনায় নিউ জার্সি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তদন্ত শুরু করেছে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
শ্রমবাজারের স্বার্থে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা প্রতিষ্ঠা করে সকল ব্যবসায়ীর অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বাইরা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতারা। সোনারগাঁ হোটেলে বাইরা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের উদ্যোগে মতবিনিময় সভা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বাইরার সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা MAH সেলিম, বাইরার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম, বাইরার যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, আকবর হোসেন মঞ্জু সহ অন্যরা। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরও জানিয়ে ফিরছি। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদ। দেশে খাদ্যের কোনো সংকট নেই বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চ্যানেল আইকে অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, গত মৌসুমে দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্যশস্য উৎপাদন হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার শুধু ধানেই উৎপাদন বাড়ছে 19 লাখ মেট্রিক টন। সবকিছু ঠিক থাকলে ভুট্টার ফলনও বাড়বে 5-7 লাখ মেট্রিক টন। 5 থেকে 7 লাখ মেট্রিক টন আলুর উৎপাদনও সন্তোষজনক বলছে কৃষি বিভাগ, জানাচ্ছেন পরাগাছি। নির্বাচনের আগে দেশের কয়েকটি জেলার 1.5 কোটির বেশি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে বলে 2 মাস আগের একটি গবেষণায় আভাস দেওয়া হয়েছিল। গবেষণায় জড়িত ছিল সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য সংস্থা। খাদ্য সংকটের ঝুঁকির প্রধান কারণ হিসেবে বলা হয়েছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অস্থিরতা। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত খাদ্য সংকটের কোনো লক্ষণ নেই। আমাদের দেশে এখন খাদ্য উৎপাদন শর্ট নাই, যথেষ্ট খাদ্য আছে। আউশ ধান গত সিজনে হয়েছে আমার 30 লক্ষ মেট্রিক টন, তার আগের বছর ছিল এটা 28 লক্ষ মেট্রিক টন। আমন ধান হয়েছে গত সিজনে 1,86 লক্ষ মেট্রিক টন, যেটা আগের বছর ছিল 1,84 লক্ষ মেট্রিক টন। বুড়ো উৎপাদন ধরছি আমরা এই হবে 2,28 লক্ষ মেট্রিক টন, যেটা আগের বছর ছিল 2,13 লক্ষ মেট্রিক টন। 19 লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন ধানে বাড়তেছে। ভুট্টার ফলন ধরেন 5-7 লক্ষ মেট্রিক টন বেশি হবে। আমরা আশাবাদী যে আলুর আবাদ কমবে না। অনেক মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় তাদের ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহের পরামর্শ দিয়েছেন তিনি। যদি বইলা থাকে সেটা ওইটা হলো অর্থনৈতিক সংকট। আপনার ঘরে, কৃষকের ঘরে চাল আছে, কৃষক বিক্রি করতে পারছে মনে করেন যে 50 টাকা কেজি, কারণ কারো পকেটে 50 টাকাতে কেনার মতো চাল না থাকলে তার জন্য সংকট। সরকারি পর্যায়ে যারা ওই যে স্বল্প আয়ের লোকদের OMS চাল দেয়, এরকম একটা সিস্টেম ডেভেলপ করে যে স্বল্প আয়ের লোকদেরকে সাপোর্ট দিতে পারে। কৃষি বিভাগ বলছে, বাংলাদেশে ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দেশের চিকিৎসা ক্ষেত্র বৈশ্বিক স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে যাত্রা শুরু করল অত্যাধুনিক প্ল্যাটফর্ম ভার্চু কেয়ার বিডি। রাজধানীর গ্রিন রোডের ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে ফিতা ও কেক কাটার মাধ্যমে উদ্বোধন করেন ভার্চু কেয়ার বিডির ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর এবং ল্যাবএইডের কর্ণধার শফিক শামীম। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের CEO শরীফ আবেদ সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। ইমার্সিভ সিমুলেশনস এবং AI প্রযুক্তির সমন্বয়ে ভার্চুয়াল বিডি ডিজাইন তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। গণতান্ত্রিক অর্থনীতি গড়ার পরিকল্পনায় বিএনপি, তারেক রহমান গণতন্ত্রের পথপ্রদর্শক মন্তব্য। আবারও পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে মনে করে জামায়াত, আওয়ামী লীগের মতো আরও অনেক দলের নির্বাসনে যাওয়ার শঙ্কা। যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, 21শে জানুয়ারি থেকে B1 B2 ভিসার আবেদনে জমা দিতে হবে সর্বোচ্চ 18.5 লাখ টাকা। সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ, সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোয় বিশিষ্টজনদের সাধুবাদ।
এবং টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আত্মসম্মানের সঙ্গে আপোষ নয় বললেন ক্রীড়া উপদেষ্টা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channel-ionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আর এই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।